ঘড়িতে কাঁটায় কাঁটায় রাত নটা মানে নিউজরুম লাইভ নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। রাত নটায় আজ এক মেগা সিরিয়াল, হ্যাঁ ঠিকই শুনেছেন, মেগা সিরিয়ালই। কারণ একের পর এক পর্ব আপনাদের সামনে রোজ আমরা আনছি। মেগা সিরিয়ালে থেকে কম কি বলুন তো? 2020 সালের মে মাসে আমফান আছড়ে পড়েছিল, কিন্তু সেই ঝড়ের মধ্যেও তৃণমূলের দুর্নীতির ঝড় না আড়াল করা যায়নি। আর এবার দুর্নীতির মেগা সিরিয়ালের একের পর এক পর্ব, যেখানে পর্দাফাঁস হচ্ছে ক্যাগ রিপোর্টে। এক একটা দিন এক একটা দুর্নীতির খবর আপনাদের সামনে। দুর্নীতির মেগা সিরিয়ালে আজকের পর্বে তুলে ধরবো ত্রিপল, সেচ ও বিদ্যুৎ কিভাবে হয়েছে দুর্নীতি। ক্যাগ রিপোর্টে আমফানের ত্রাণ বিলি নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ, ত্রিপল বন্টনে ও দুর্নীতির তথ্য ফাঁস ক্যাগ রিপোর্টে। অভিযোগ, মাসের পর মাস স্কুলে বা অন্যের বাড়িতে আশ্রয় নিলেও পঞ্চায়েত প্রধানদের হাত থেকে মেলেনি এক টুকরো ত্রিপলও। সিএজি অডিট রিপোর্টে আমফান নিয়ে একের পর এক দুর্নীতির তথ্য তুলে ধরা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের সময়। আর সেই দুর্নীতির তথ্যে উঠে এসেছে ত্রিপল নিয়েও দুর্নীতি হয়েছিল আমফানের সময়, এমনটাই সিএজি অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উত্তর 24 পরগনা জেলায় যত সংখ্যক ত্রিপল বিলির কথা ছিল তত সংখ্যক ত্রিপল বিলি করা হয়নি। এমনকি দক্ষিণ 24 পরগনা জেলাতেও ত্রিপল বিলিতে দুর্নীতির তথ্য তুলে ধরেছে সিএজি অডিট রিপোর্টে, যা নিয়েই রীতিমতো শোরগোল রাজ্য প্রশাসনের অন্দরে। রাজ্যে পালা বদলের পর তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ত্রিপল সহ নানা জিনিসপত্র, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত বহু জায়গায় তারাই ত্রিপল পাননি। দোষীদের শাস্তি চাইছেন ডায়মন্ড হারবারের পারুলিয়া পঞ্চায়েতের বাসিন্দারা। আমাদের ঘরের খোলা উড়ে গেছে, খোলা ভেঙে গেছে, কাগজও একটাও পাইনি এবং চাইতে গেছি বলে এখন কাগজ হবে না। আমাদের চাল উড়ে গেছে, আমার তখন মেয়ে 6 মাসে ভিজেছিলাম। আনফানের সময় চাল এইছে, আলু এইছে, মাথা পিছু সব 3-4 কিলো করে চাল দেওয়ার কথা 2 কিলো করে 1 কিলো করে দিয়ে সব চালের বস্তা বিক্রি করে দিল। আর এখন সব তিরপল বেরোচ্ছে তৃণমূল গোপেদার বাড়ি থেকে, ওনার শাস্তি চাই আমরা সবাই। একটা তিরপল চাইতে গেছি, আমাকে বললো তখন 3 বাপ বেটা 3টে তিরপল দিলে তোমার ভালো হয় না। তখন আমার মানুষ একটা কাগজ কিনে ঘরে লাগাতে গেল, গিয়ে পাটা পড়ে গিয়ে ভেঙে গেল আমার স্বামীটা। এখন ওনার ঘরে তিরপলের কাঁড়ি, এখন চাইছি ওনার শাস্তি হোক। সবাই পায়নি, পার্সোনাল ভাবে কিছু নেতার লোকও পেয়েছিল, গরিব মানুষ যারা অরিজিনালি পাওয়ার যোগ্য তারা পায়নি। এমনও লোক আছে 2টো ঘর পেয়েছে, এমনও গরিব মানুষ আছে ঘর পায়নি। একটা নেতার বাড়ি থেকে একটা তেরপল আনতে গেলে আগে প্রধানের কাছে যাও, ভিডিও যাও বলতে পারে, এখন একটা লড়িতে পাওয়া যাচ্ছে। এই দুর্নীতির প্রতিবাদ হোক, আমি চাই গরিব মানুষ পাক। শুধু ত্রাণের ত্রিপলেই নয়, আমফান তাণ্ডবের পর রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগ, সেখানেও বিপুল ক্ষতিপূরণের দাবি ঘিরে এবার ক্যাগ রিপোর্ট মারাত্মক প্রশ্ন তুলে দিল। রাজ্য সরকার যেখানে 1235 কোটি টাকারও বেশি খরচের কথা জানিয়েছিল, সেখানে শুনলে অবাক হবেন, বিদ্যুৎ বন্টন সংস্থা নিজস্ব হিসেবে বলছে আসল ক্ষতি হয়েছিল মাত্র 240 কোটি টাকার। আমফানে ক্ষয়ক্ষতি হয়েছিল বিদ্যুৎ দপ্তরেরও, আর সেই বিদ্যুৎ দপ্তরের ক্ষয়ক্ষতির যে হিসেব পাঠানো হয়েছিল কেন্দ্রকে এবং বাস্তবে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার মধ্যে ফারাক ছিল। সিএজি অডিট রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। তবে শুধুমাত্র বিদ্যুৎ দপ্তর নয়, সেচ দপ্তরের ক্ষেত্রেও নদী বাঁধ পুনর্গঠনে যে হিসেব পাঠানো হয়েছিল এবং যা খরচ হয়েছিল তার মধ্যে ছিল বিস্তর ফারাক। সিএজি অডিট রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। এবার যদি আপনারা ভাবেন যে এই বিদ্যুৎ পরিকাঠামোতে দুর্নীতি বা ত্রাণ সামগ্রী বিলিতেই এই দুর্নীতি শেষ, না, আমফানের দুর্নীতির ঝড় কিভাবে আছড়ে পড়েছিল কিছু গরিব গুরব মানুষের জীবনে
তা দেখলে বুঝতে পারবেন। দুর্নীতির জল গড়িয়েছে নদীর বাঁধ মেরামতিতেও। নদী বাঁধ মেরামতির বরাদ্দেও কোটি কোটি টাকার ফারাক। ক্যাগ রিপোর্টে স্পষ্ট, সেচ দপ্তরে কাজের বরাদ্দ ও আসল খরচের অঙ্কে মারাত্মক হেরফের ছিল। যখন ঝড় বর্ষা বা এরকম আমফান ইয়াস আসে তখন নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়, তাতে যা টাকা বরাদ্দ হয় সেই টাকা কিন্তু সঠিকভাবে কাজ হয় না। নদী বাঁধের অত্যন্ত দুর্নীতি হয়েছে। আমফান আইলার পর আমরা যদি দেখি সুন্দরবনের নদী বাঁধগুলো যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। কাজ করার আগে কাজের টাকা কিভাবে নিজেদের পকেটে ভরবো সেটাই ছিল তৃণমূলের নেতাদের আসল লক্ষ্য, মূল লক্ষ্য। সেই চোরগুলো বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে। 12ই আগস্ট থেকে বিধানসভায় বিশেষ অধিবেশন, আর বিশেষ অধিবেশনে ক্যাগ নিয়ে আলোচনা। অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনার সম্ভাবনা। অধিবেশনের আগে 41টি কমিটির চেয়ারম্যান ও সদস্যের নাম ঘোষণা। সারের কালোবাজারি রুখতে ময়দানে বিধায়ক। বাঁকুড়ার ইন্দাসে সারের দোকানে বিধায়ক। কালোবাজারি বরদাস্ত নয় বলে হুঁশিয়ারি। সারের কালোবাজারি নিয়ে সরব বিজেপি বিধায়ক। কৃষকদের ঠকানো বরদাস্ত নয় বলে তো। এই গত এক মাসের মধ্যে উনি মাল কিনেছেন, ডিএপি মাল কিনেছেন 1350 টাকা, মাল বিক্রি করছেন 1650 টাকা। একটু দেখুন, একটু দেখুন ডেট দেখুন, এখানে দেখুন 10-26-26 মাল কিনছেন 1950, বিক্রি করছে 2250, মানে পার প্যাকেটে 300 টাকা। মিটিং করে পরও তো আপনি এরকম করছেন কেন? স্যার আমি খুব চাপে আছি, বাবার খুব শরীর খারাপ। আপনি এগুলো কি করে আপনি 300-400 টাকা কেন বেশি নিচ্ছেন? যেগুলো ওরা ট্যাগিং দিয়েছে, এই তো কটা করে আছে আপনার গেটি। এই গত এক মাসের মধ্যে উনি মাল কিনেছেন এমআরপি রেটিং যদি নেয় তাহলে আপনাদের সুবিধা হবে তো? 100% সরকার নির্ধারিত রেট বেঁধে দিচ্ছে, সেইটা নিলে আপনাদের সুবিধা হবে, তাই তো? খুশি তো? খুশি, হ্যাঁ, ওই রেটটা যদি চলে। হ্যাঁ, এই রেটে চলে। বস্তায় যে পিন রেট, ওই রেটের বাইরে 1 টাকাও যদি হয়, আমাদের লোকাল নেতৃত্ব আছে, একদম ওসিকে ফোন করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুলিশ আছে, পুলিশকে ফোন করবেন যদি 1 টাকাও বেশি। এমআরপি এর এটা দীর্ঘদিনের অভিযোগ যে তৃণমূল জমানা থেকে শুরু করে সিপিএম আমলেও এরকম ঘটনা ঘটেছে, বিশেষ করে তৃণমূল আমলে বেশি হয়েছে। মানে একটা ইউরিয়ার যেখানে 240, 45 বা 250 টাকা দাম, সেখানে খুচরো ডবল হয়ে যাচ্ছে। সেইগুলোকে ওই যারা কালোবাজারি করছে তাদেরকে থ্রেট দেওয়া হলো একদম, যে এর পরবর্তী থেকে আমরা দরকার ছদ্মবেশে সরকারি আধিকারিকরা আসবে, তখন কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আপনাদের লাইসেন্স ক্যান্সেল হবে এবং আপনাদেরকে জেল যেতে হবে, এই বার্তাই দেওয়া হলো। একদিকে সারের কালোবাজারি রুখতে ময়দানে বিধায়ক, আরেকদিকে আপনাদের দেখাবো সবজি বাজারে বিধায়কের সারপ্রাইজ ভিজিট কালনার ছবি। ইন্দিরা বাজারে বিজেপি বিধায়ক বাজারে ঘুরে খতিয়ে দেখেন জিনিসের দাম। রাস্তায় নোংরা দেখে এই চটে গেলেন তিনি। ডাস্টবিন থেকে উপচে পড়েছে নোংরা, দ্রুত আবর্জনা পরিষ্কারের নির্দেশ বিধায়কের। এইভাবে ফেলা যাবে না, দোকানদারদের ফাইন করবো, নাহলে তুলে দিতে হবে যারা কথা শুনবে না। এরকম করে নোংরা করা যাবে না। টোটাল দায়িত্ব ওদের না, মার্কেটিং ডাস্টবিন করবে সেরকম। আরে এর মধ্যে তো ফেলুক না, এরকম খালি পড়ে আছে ডাস্টবিন। দেখে এগুলো দেখাবেন, এগুলো সব যেন পরিষ্কার হয়ে যায় এই সপ্তাহের মধ্যে, ঠিক আছে? আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছে কিন্তু আজকে দীপেন্দু বাবুকে বলে দিয়েছি, লোক পাঠাবে, ওই নোংরা যা আছে ডাস্টবিনের আশেপাশে সব তুলবে, যত নোংরা আছে পরিষ্কার করা। দুদিনের যত লেবার লাগবে নামাতে বলুন, আর পরিষ্কার করাবেন এটা। আর এটা শুক্রবারের মধ্যে এটা পরিষ্কার করে দিন, পুরো পরিষ্কার হওয়া উচিত। কোথাও এরকম নোংরা আমার ওখান থেকে টাকা ছাড়ছে না। আমি ওইসব শুনবেন না, আমাদের ওটা মাথা ব্যথা নয়। আমার ঘরের থেকে টাকা খরচা করে করবো না আমি। টাকা খরচা ওটা ওদের মাথা ব্যথা, আরএমসির মাথা ব্যথা, সে উপরে দেখে নেবে, এখান থেকে পরিষ্কার করাতে হবে। টাকা পয়সা আমরা দেখার আমাদের দায়িত্ব না, আপনারও দায়িত্ব না, পরিষ্কার করানোর কথা। এরপরে যদি না ওঠে আমি আরএমসি মার্কেটে গিয়ে আমরা ফেলে আসবো, ঠিক আছে? দাঁড়াতে পারছি না,
কোথায় লেবার? কবে করেছে? তাহলে দিন 10 এটা পরিষ্কার হয়নি? নোংরাটা যেটা আমি দেখিয়ে দিয়েছি এখানে বাজার কমিটির সেক্রেটারিকে, ওটা যেন পরিষ্কার হয়, ঠিক আছে? যতজন লোক লাগান পুরো বাজার এটা পরিষ্কার করেন। খুবই নোংরা অবস্থা এটা কিন্তু সহ্য করা যাবে না। আমি গাড়ি থেকে নামছি, সেখানে এত জঞ্জাল পড়ে আছে বাইরে। এসছিলাম সবজির দাম কত চলছে কি না চলছে, বেশি দাম নিচ্ছে কিনা সব একবার দেখার জন্য, কিন্তু এসে অন্য কিছু দেখলাম যে এখানে এমন ভাবে নোংরা পড়ে আছে, কালেকশন করা হচ্ছে না ঠিক করে। রাস্তার উপরে পুরো ডাস্টবিনের মধ্যে জিনিস নেই, সব রাস্তার উপরে পড়া আছে, কতদিন ধরে সেটা পরিষ্কার হচ্ছে না। খুবই লজ্জিত এটা দেখে আমি, যে এইভাবে আমরা একদিকে পরিষ্কার করে চলেছি, আমাদের কিছু অফিসার সেটা ঠিকভাবে কাজ করছে না, দোকানদাররাও এমন ভাবে নোংরা ফেলছে যে পুরো মার্কেটটা নোংরা হয়ে যাচ্ছে। যে কাজ করবে না তার উপরে একেবারে অ্যাকশন নেব, আর না হলে এই সব নোংরা গিয়ে অফিসের মধ্যে ফেলে আসবে, এটা আমরা টলারেট করবো না এখানে। চুরি কোথায় না হয়েছে বলুন তো? রক্ত চুরি, রক্তদান শিবিরের নামে রক্ত চোষাদের দুর্নীতির কারবার। সরকারি গাইডলাইন না মেনে রক্তদাতার থেকে বেশি রক্ত নেওয়ার অভিযোগ। স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, একাধিক সরকারি ব্লাড ব্যাংক প্লাজমা বিক্রি করে দিয়েছে। ইউজুয়ালি আমরা যে রক্তটা নিই তার থেকে 25% বেশি রক্ত নেওয়া হয়েছে প্রাইভেট ব্লাড ব্যাংক। এদের মেন এইমটা হচ্ছে এই প্লাজমাটা, এবং প্লাজমাটাই হচ্ছে ব্যবসা। সরকারি নিয়ম বলছে শরীরের ওজন 45 কেজি বা তার বেশি হলে 350 থেকে 400 মিলিলিটার রক্ত নেওয়া যায়। কিন্তু এই রিপোর্টগুলিকে বুড়ো আঙুল দেখিয়েছে রক্তের কারবারিরা। রক্তদাতাদের থেকে বেশি রক্ত নিয়েছে বলে দাবি। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ রক্তদান আন্দোলনের উদ্যোক্তা। 30শে জুলাই নিউজ 18 বাংলায় প্রথমবার মুখ খুলেছিলেন রক্তদান আন্দোলনের সমাজকর্মী দীপঙ্কর মিত্র। কিভাবে বেসরকারি ব্লাড ব্যাংকগুলো রক্তদানের ক্ষেত্রে দুর্নীতি করে সেই অভিযোগ সামনে এনেছিলেন। অবশ্যই সবাই নয়, বাট অনেক ব্লাড ব্যাংক তারা কিভাবে রক্তদাতাদেরকে ঠকিয়ে অতিরিক্ত রক্ত নেয়, কিভাবে এই রক্ত বাংলা থেকে অন্য রাজ্যে চলে যায় অতিরিক্ত দামে। আর এদিকে এই যে রক্তচোষাদের কারবারের কথা আপনাদেরকে বলছি, সেখানে দাঁড়িয়ে রক্তের কালোবাজারিতে বেসরকারি ব্লাড ব্যাংকের একাংশে রক্তে অনিয়ম, দানের রক্ত বিক্রি, রক্ত চুষে কোটি কোটি টাকা আয়। দুভাবে এরা নেয়। প্রথম ছিল যে পরিমাণ রক্তটা তাদের দরকার নেই তার চেয়ে অতিরিক্ত পরিমাণ ক্যাম্প করছে, প্রতিটা ক্যাম্পে ইনসেন্টিভ দিয়ে, গিফট দিয়ে, টাকা দিয়ে তারা প্রলুব্ধ করছে মানুষদের, করে রক্তটা নিচ্ছে। এমনকি ব্লাড ব্যাগ দু ধরনের হয়, 350 ml ব্লাড ব্যাগ এবং 450 ml ব্লাড ব্যাগ। এক একজন ডোনারের কাছ থেকেই আমাদের রক্তের 55 হচ্ছিল প্লাজমা। প্রতি ডোনারের ক্ষেত্রে যেরকম 100 ml করে ব্লাড বেশি নেয়, কি ধরুন 125 ml করে বেশি নেওয়া হয়, তাহলে তার মধ্যে দেখা যাবে 60 থেকে 70 ml পর্যন্ত প্লাজমা অতিরিক্ত পার ডোনারে নিচ্ছে। ওরা বড় ক্যাম্পের দিকে নজর দিত। অনেক ক্ষেত্রে মেডিকেল অফিসার তারা যেতেন না, MBBS ডাক্তার যেটা ম্যান্ডেটারি সেটা তারা যেতেন না। হোমিওপ্যাথি ডাক্তার গেছেন, কোয়াক ডাক্তার গেছেন, এমনকি মেডিকেল স্টুডেন্টদের নিয়ে গিয়ে বা কাউকে নিয়ে, কেউ যায়নি, কাউকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম ভাবেই ক্যাম্পটা হতো। আমরা এটা নিয়ে রিপিটেডলি স্বাস্থ্য দপ্তরে তখন আগের সরকারের আমলে রিপিটেডলি বলে গেছে, কিন্তু আমাদের কথা কেউ শোনেননি। 45 কেজি ওজনের মানুষের জন্য 350 ml ব্লাড নেওয়া যায়, আর তার চেয়ে বেশি ওজন 55 বা তার চেয়ে বেশি ওজন হলে 450 ml ব্লাড নেওয়া যেতে পারে। এবার অধিকাংশ ক্ষেত্রে এরা 350 ml না 450 ml এর ব্লাড ব্যাগ নিয়ে যেত, এবং 450 ml এর ব্লাড ব্যাগ নিয়ে এলেও সেখানেতে প্রায় 500 ml পর্যন্ত তারা ব্লাড পুরো বালিশের মতো ফুলিয়ে ব্লাড নিয়ে আসতো। বিভিন্ন সময় বেসরকারি ব্লাড ব্যাংকগুলো আমাদেরকে প্রলোভন দিত যে তারা আমাদের সংগঠনকে অনেক রকমভাবে সাহায্য করবেন, ধরুন কালার টিভি দেবেন, এসি করে দেবেন, বা এরকম প্রলোভন দিতেন। রক্ত চুষে কোটি কোটি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন
তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে, আর অবশ্যই এই সব জায়গায় দুর্নীতিতে জিরো টলারেন্স। সবকিছু তদন্ত শেষ করে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো যে কিভাবে এই জিনিস চলছিল আর কত দূর অব্দি এসে করা আছে। কয়েকশো কোটিতে যাবে। আমার মনে হচ্ছে এটা আমার আওতার বাইরে। আমি যা তথ্য পাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে একবার কথা বলবো, কেন স্বাস্থ্য দপ্তরের মতো কাজ করে বেনিয়ম বার করে দিয়েছে। দুর্নীতিটা কিন্তু আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশ মিনিস্ট্রি বা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরকে পাঠিয়ে দিতে হবে। একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রক্তে কালোবাজারির অভিযোগ। কড়া পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড সেন্টারের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য দপ্তর। ব্লাড ব্যাংক থেকে রক্ত না নিয়েই ফিরলেন এক ব্যক্তি। পিপলস ফার্মেসিতে যাওয়ার পর ওরা আমাকে বললো যে আপনাকে সেন্ট্রাল ব্লাড ব্যাংক মানিকতলায় যেতে হবে। এখন আমি চেষ্টা করছি মানিকতলা থেকে যদি আমি কালেক্ট করতে পারি, নাহলে আমাকে ফিরে যেতে হবে না পেলে। বহুদিন ধরে এটা চলে আসছে, এটা আজকে না, এটা বহুকাল ধরে চলছে। এই জিনিসের আমার তো মনে হয় না কোনোদিন বন্ধ করা যাবে বা হবে। সরকার তো প্রচন্ড পরিমাণে অভিযান চালাচ্ছে এবং এর লাইসেন্স ক্যান্সেল করেছে। এইটার অভিযান তো এর আগে বহুবার হয়েছে, তার ফল তো আমরা কেউ কিছু পাইনি। তো এখন যদি হয় ভালো, ওয়েল অ্যান্ড গুড, সেটা নিশ্চয়ই ভালো, মানুষের পক্ষে সেটা ভালো হবে। 11টি ব্লাড ব্যাংক, আর সেখানে রক্তদান শিবিরে এই ব্লাড ব্যাংক 11টি ব্লাড ব্যাংক অংশ নিতে পারবে না, নির্দেশ দিয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর গত 28শে জুলাই মঙ্গলবার এই বেলেঘাটা ওম ব্লাড সেন্টার এখানেও অভিযান চালিয়েছিল। তারা বেশ কিছু কাগজপত্র এখান থেকে বাজেয়াপ্ত করেছিল। আমার আপনার দানের রক্তদান শিবিরের থেকে যে রক্ত সংগ্রহ করা হচ্ছে সেই রক্ত বহু দামে বাইরে বিক্রি করা হচ্ছে। আর এরপরেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয় যে রাজ্যের 11টি বেসরকারি ব্লাড ব্যাংক তারা কোনো রকম রক্তদান শিবির আয়োজন করতে পারবেন না, যার মধ্যে এই বেলেঘাটা ওম ব্লাড সেন্টারও রয়েছে। একই সঙ্গে রায়গঞ্জ এবং পূর্ব বর্ধমানের শক্তিগড়ে এই ওমের যারা মালিক তাদের আরও দুটি এরকম ব্লাড ব্যাংক রয়েছে। এই দুটিকেও গত 1 আগস্ট থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোনো রকম রক্তদান শিবির সংগঠিত না করার। মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক, সরকারি ব্লাড ব্যাংকের ছবিটা কিন্তু একেবারে আলাদা। মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে বিনামূল্যে রক্ত পাচ্ছেন রোগীর আত্মীয়রা। কোথা থেকে এসেছেন? রিস্টা লায়ন্স ক্লাব থেকে। রিস্টা লায়ন্স ক্লাব। আপনার কি পেশেন্ট ভর্তি আছে নাকি? সরকারি ব্লাড ব্যাংক থেকেই রক্ত নেন, এখান থেকে কোনো রকম সমস্যা হয় না কেন? প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে নেন না? আমরা সরকারি থেকেই নিই। সরকারি থেকেই নেন। পেশেন্ট আছে আইএলএসে ভর্তি থাকে, থ্যালাসেমিয়া পেশেন্ট, আমার প্রতিনিয়ত রক্ত লাগে। আমার দীর্ঘ 6-7 বছর ব্লাড দিতে হচ্ছে, এখান থেকে ব্লাড। এই সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকেই নেন? কত টাকা করে নেয়? কোনো পয়সা, কোনো বিনামূল্যে রক্ত কি নিতে এসেছেন? হ্যাঁ, নিতে এসেছি। কে ভর্তি আছে? আমার স্ত্রী। কোথায় ভর্তি আছেন? পিজিতে। রক্ত পাবেন বলেছে? হ্যাঁ হ্যাঁ। পয়সা লাগবে? না, পয়সা লাগবে। কে ভর্তি আছেন? আমার মা। কোথায়? এই তো বহনগর মিউনিসিপালিটি হসপিটাল। কোন ব্লাড গ্রুপ? এ পজিটিভ। এ পজিটিভ। তো রক্ত পাবেন? হ্যাঁ বলেছে পজিটিভ রক্ত পাবো। পয়সা লাগবে? না। জেলায় জেলায় আশাকর্মীদের বিক্ষোভ। চন্দনা বাউরির ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ। গতকাল বাঁকুড়ায় আশাকর্মীদের ধমক চন্দনার। আয়ুষ্মান প্রকল্পে কেওয়াইসিতে গাফিলতির অভিযোগ। আশাকর্মীদের একাংশের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক। গ্রাহকদের বাড়িতে গিয়ে কেওয়াইসি না করানোর অভিযোগ, আর বাড়িতে ডেকে আয়ুষ্মান প্রকল্পের কেওয়াইসি করানোর অভিযোগ আশাকর্মীদের। ধমক দেন শালতোরার বিজেপি বিধায়ক। শালতোরার বিজেপি বিধায়কের ধমকের ভিডিও ভাইরাল হয়। দেবব্রত এবং প্রিয়ব্রত দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শালতোরার বিধায়কের ধমকের পর জেলায় জেলায় বিক্ষোভ, এক এক করে যাবো তাদের কাছে। শুরুতেই যাই প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত,
যে ঘটনা ঘটে গেছে, রুম্পা মণ্ডল যিনি আশা কর্মী, তিনি কিলাই গ্রামে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু ই-কেওয়াইসির কাজ হচ্ছিল আয়ুষ্মান ভারতের। এই যে যোজনা, সেখানে কিন্তু আশা কর্মীদেরকে নিযুক্ত করা হয়েছিল, যেখানে মা এবং শিশুর দায়িত্ব থাকে আশা কর্মীদের বলতে, এবং তাদের উপরে বাড়তি চাপ দেওয়া হয়েছিল এমনটা দাবি করছেন আশা কর্মীরা। এবং তার পরবর্তীকালে যখন এই চন্দনা বাউরি তাকে অপমানজনক অপমান করেন এবং যে আশা কর্মীদেরকে বলা হয় যে তাকে কি চুরি করে পেয়েছেন, এই সবে কিন্তু তারা অপমানিত বোধ করেছেন। আর তার সঙ্গে সরকারি যে চাপ রয়েছে, এই ইউকেআইসি তুলে দিতেই হবে সরকারিভাবে, এমন একটা দাবি করা হয়েছে এবং আশা কর্মীদের পক্ষ থেকে এই চাপের ফলেই কিন্তু এই যে রুম্পা মণ্ডল তার মৃত্যু হয়েছে, এই দাবি করেই অবিলম্বে এই চন্দনা বাউরি বিধায়ককে তাকে ক্ষমা চাইতে হবে এবং তার পরিবারকে একটা চাকরি দিতে হবে, এমন দাবি চলে গেছে। আয়ুষ্মান প্রকল্পের যে ই-কেওয়াইসির দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব কিন্তু আজ বন্ধ রেখেছে। অর্থাৎ আজকে কোনো আশাকর্মী তারা তাদের ই-কেওয়াইসি করেনি, সম্পূর্ণ বন্ধ, কোনো রিপোর্ট দেওয়া হয়নি। কারণ আর বিষ্ণুপুর মহকুমার প্রত্যেকটা ব্লকে আশাকর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। বিষ্ণুপুরে দাবি উঠেছে আর চন্দনা বাউরিকে যেমন ক্ষমা চাইতে হবে, অন্যদিকে কতুলপুরে বুকে কালো কাপড় বেঁধে শহর পরিক্রমা করে মৌন মিছিল করে তারপর ব্লকে যেয়ে সেখানে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে চন্দনা বাউরির যে মন্তব্য, সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে, কারণ তার এই মন্তব্যের জেরে এবং অত্যাধিক কাজের চাপে এক আশাকর্মীকে তাদের হারাতে হয়েছে। আগামী দিনে যাতে এই কাজ না হয় সেই দিকে নজর রাখতে হবে, যে এবং তাদের দাবি যতক্ষণ না মানা হবে এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হবে। কি থেকে এই বিক্ষোভের সূত্রপাত? গতকাল প্রকাশ্যে আশা কর্মীদের ধমক চন্দনা বাউরি, ধমকের ভিডিও ভাইরাল হয়, দেখুন একবার। আমি বুঝি না আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না, আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আর ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? স্লো আমি বুঝি না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা? বলুন আপনার হাজবেন্ড, আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই, আপনি করুন। দেখছি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জলঘোলা নাকি? সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে, ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে, সব চুরি করে চাকরি পাইছে। খরগোশটিকে অ্যাক্সেস দিয়েছে, আপনার ছেলেকে, মেয়েকে, জামাইকে, নাতিকে, পুতিকে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এটা একটা সরকারি কাজ, ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন। তাহলে এতগুলো ধানরুয়া বন্ধ করে আসিছে এখানে। তাড়াতাড়ি মারাতাড়ি আমি বুঝি না, আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না। আশা কর্মীদের এই বিক্ষোভ আমরা কোচবিহারেও দেখছি। কোচবিহার এবং মাথাভাঙার ছবিটা কি আমার দুই সহকর্মী আরো স্পষ্ট করবে। একদিকে রয়েছেন শুভঙ্কর আর একদিকে রয়েছেন বিশ্বজিৎ। যে দাবি, মূলত যে দাবি, বিধায়ক, বর্তমানের বিধায়ক যে চন্দনা বাউরি, তিনি যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তার ক্ষমা চাইতে হবে আশা কর্মীদের কাছে। এই দাবিকে সামনে রেখেই কিন্তু আজ কোচবিহারের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। কয়েকশো আশাকর্মী রীতিমতো কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। শুধু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে নেই, সাগর দিঘির পাড়ে যে শহীদ ক্ষুদিরামের মূর্তি আছে তার পাদদেশেও কিন্তু এদিন দিনভর বিক্ষোভ দেখানো হয়। জনসমক্ষে এই বিধায়িকা চন্দনা বাউরিকে ক্ষমা চাইতে হবে, নিঃস্বার্থ ক্ষমার দাবি, এই দাবিকেই সামনে রেখে কিন্তু আজ দিনভর বিক্ষোভ প্রদর্শন করেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। প্রায় সমস্ত আশাকর্মীরা আজ সারাদিন কাজ ছেড়ে নিয়ে তারা কিন্তু বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করেন। একবারে কালো ব্যাজ পরে নিঃশর্ত তারা শাস্তি এবং ক্ষমার দাবি করেন এই বিধায়িকা চন্দনা বাউরির মন্তব্যে। স্বাস্থ্য ভবনে আশা কর্মীরা বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তারা। শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি, তিনি আশাকর্মীদের একটা ইকেওয়াইসির ক্যাম্প চলছিল, সেই ক্যাম্পে গিয়ে তাদের উদ্দেশ্যে বেশ কিছু গালিগালাজ, অশ্লীল কথা, ধমকি, হুমকি, চোর অপবাদ, অপমানজনক উক্তি করেন, অসম্মান করেন এবং তার জোরে আশাকর্মীরা অত্যন্ত অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে। গঙ্গাজল ঘাটি ব্লকের আশাকর্মী রুম্পা মণ্ডল অত্যন্ত মানসিক নির্যাতনের শিকার হয়েই তার মৃত্যু ঘটেছে। আমরা এখানে 4 দফা দাবি রেখেছি। অতিরিক্ত কাজ এবং ইকেওয়াইসির কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো চলবে না। আমরা দাবি করেছি মৃত যে আশাকর্মী রুম্পা মণ্ডলের তার ক্ষতিপূরণ তার পরিবারকে 50 লক্ষ টাকা দিতে হবে এবং তার সন্তানের সমস্ত ধরনের দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। কর্মরত অবস্থায় যে সমস্ত আশাকর্মীরা মারা যাচ্ছে, অবসরকালীন ভাতার যে 5 লক্ষ টাকা সেই পরিবারকে দিতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। কর্মক্ষেত্রে আশাকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তবে নিজের বক্তব্যে এখনো অনড় চন্দনা বাউরি।
আশা দিদিদেরকে বলা হয়েছে যে আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে পরে কেওয়াইসি করবেন এবং আয়ুষ্মান ভারতের যে ফর্ম সেই ফর্মগুলো বাড়িতে বাড়িতে যেই পরে দেওয়ার কথা বলেছে। অধিকাংশই কিন্তু বাড়িতে ডেকে নিয়ে পরে কাজগুলো করেছেন। অনেক কমপ্লেন আমার কাছে আসে যে বাড়িতে যেতে হচ্ছে, ওনাদের বাড়িতে গিয়ে পরে ফর্ম ফিল আপ করে পরে ওনাদেরকে দিয়ে আসতে হচ্ছে। ওনারাও একজন সরকারের লোক, আমিও সরকারের লোক, অতএব সবাইকে মিলেই কাজটা করতে হবে। আর ওনাকে যখন একদিনকার ট্রেনিং দেওয়া হয়েছে উনি কেন করতে পারছেন না? উনি বলছেন না আমি পাচ্ছি নি। আমি বলছি তাহলে আপনি কেন পাচ্ছেন না? তাহলে আপনি কি চুরি করে চাকরিটা পেয়েছেন? এটা কি খারাপ বলেছি? আর এই যে দিদিটি মারা গেছেন, আশা দিদিটি, এনার বাড়ির লোক তো কেউ বলছে না যে চন্দনা বাউরি এটা বলেছে বলে মারা গেছে। এটা শুধু আশা দিদি ওরা ঘুরাই পেঁচাই পরে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আশা কর্মীরা, স্বাস্থ্যমন্ত্রীর কাছে চন্দনা বাউরি, দুপক্ষের কথা শুনে সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। তা কেওয়াইসিতে নো ইওর কাস্টমারটা তো ঘরে বসে হয় না, আশাকর্মীরা করছে। আমরা আরো অনেক লোকজনকে নিয়োগ করেছি। আশাকর্মীদের বলা হয়েছিল যে ঘরে গিয়ে কেওয়াইসি করা। আশাকর্মীদের বক্তব্য যে ওদেরকে অ্যালাউ করা হোক কেওয়াইসিটা ঘরে বসে করতে। আপনি হ্যাঁ করুন মানে সবকটাই ঘরে চলে এলো। এবার বিধায়িকারা একটু রেগে যাবে, সব কি করে ঘরে বসে হয়? চন্দনা বাউরি ম্যাডাম এসেছিলেন, ওনার বক্তব্য যে ওরা সব ঘরে বসে করছে, আর এদের বক্তব্য যে না কিছু কিছু ঘরে বসে করছে। আম্পায়ার ছিলাম, বিধায়িকাও ঠিক বলছেন, ওনাদেরও বক্তব্য, মিলেমিশে আলটিমেটলি হাত ধরাধরি করে সমস্যার সমাধান করা গেছে। আশা কর্মীদের প্রয়োজন আরো বেশি সম্মান। বেগুনি শাড়ি দেখলে এগিয়ে আসার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। নিউজ 18 বাংলার হেলথ সামিট 2026 এর মঞ্চে কি বার্তা তার? বেগুনি রঙের শাড়ি পরে যে মহিলাগুলো আসছে যাচ্ছে রোজ, যখনই দেখবেন কেউ বেগুনি রঙের শাড়ি পরে আছে, মনে রাখবেন আজকে ভারতবর্ষে যে পোলিও নেই তাদের জন্য, আজকে ভারতবর্ষে যে ফাইলারিসিস নেই তাদের জন্য, আজকে ভারতবর্ষে যে একের পর এক টিকাকরণ হচ্ছে তাদের জন্য, আজকে আমার আপনার পুত্র সন্তান কন্যা সন্তান বাড়িতে রুবেলা মিজলস মামস থেকে বেঁচে আছে তাদের জন্য। সেলাম দিই, কুর্নিশ দিই, ধন্যবাদ দিই, প্রণাম করি আশা কর্মচারীদের। আশা যে অ্যাক্টিভিস্টরা রয়েছেন তাদের আমাদের সঙ্গে। আশা শব্দটার মানে কিন্তু অর্ধেক লোকে জানে না। অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, তার নামকরণ হচ্ছে আশা। মনে রাখবেন, কেউ কোনো আশা কর্মীকে যখন দেখবেন প্রথম তাকে জায়গা ছেড়ে দেবেন যদি সে প্রচণ্ড পরিশ্রম করে। এদের যে পরিশ্রম, তার শ্রমের মূল্য আমরা দিতে পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এমনই একজন অনন্য মুখ্যমন্ত্রী যিনি এক ধাপে আশা যে আমাদের কার্যকর্তারা রয়েছে, কর্মচারীরা রয়েছে, তাদের এক ধাপে কিন্তু ডাবল করেছেন। 5,000 টাকা তাদের মাইনে বাড়িয়েছেন। সেটা কিন্তু কিচ্ছু না, যৎসামান্য। ভগবানের পরে যদি কেউ হয়ে থাকে ভারতবর্ষে, সে হচ্ছে আশাকর্মী। এদের যে অবদান আছে জনস্বাস্থ্য, পাবলিক হেলথে, এই টাকা দিয়ে বিচার করা যায় না।